ইতুর ঘুম ভাঙল একটা ফ্যাঁচপ্যাঁচে কান্নার শব্দে। তখন মার খেয়ে এসে কাঁদতে কাঁদতে সেই যে ঘুমোলো আর সজাগ হলো এখন। চোখ মেলতেই দেখলো ওর হাত দূরত্বে বসে কাঁদছেন মা, মাথাটা বাবার বুকে নোয়ানো। শুনতে পেল ইউষা বলছে, একটু বোঝাও না মেজো ভাইয়াকে, বোঝাও না একটু। অন্যের ওপর রাগ করে কেন রায়ানকে দূরে পাঠাতে হবে? অয়ন দীর্ঘশ্বাস ফেলল। কি বোঝাবো? ভাইয়া একবার যা সিদ্ধান্ত নেয় তা থেকে ওকে ফেরত আনা যায় না, জানোই তো ও কেমন। ইউষা মুখ তুলল, রুষ্ট চোখে বলল, এর মানে তুমি বোঝাবে না, বলবে না কিছু? আমি কিছু বলতে গেলে যদি শুনতে হয় ওর ছেলের ব্যাপারে যেন নাক না গলায় তখন। ইউষার যুক্তিতর্ক হারিয়ে গেল এখানে। গুনগুন করে কেঁদে গেল তাই। ইতু বড় আশ্চর্য হলো, ছোট মাথায় ঢুকলো না কোথায় যাবে লায়ন ভাই। মা বাবার কথাবার্তার মাঝেই পিঁপড়ের গতিতে খাট ছেড়ে নেমে গেল সে। গিয়ে সারা বাড়ি খুঁজলো, দেখলো রায়ান নেই। তবে আবহাওয়া থমথমে বড্ড। কেউ কোনো কথাবার্তা বলছে না। টুসি কাঁদছে। কেন কাঁদছে? আবার কি লায়ন ভাইয়ের জ্বর এলো? ঘড়িতে আনুমানিক কত বাজে খেয়াল নেই। এখনো রাতের আহার নেয়নি কেউ। স্বার্থ ফিরল তখনই। দরজা খোলা দেখে বুঝলো সবাই ওর আশাতেই বসে আছে। তেমনও ঢুকতেই উঠে দাঁড়ালো এক একজন। সাইফুল কিছু বলতে চেয়েছিল, থেমে গেলেন পরপর। স্বার্থর চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। টুসি আপোষে বুঝে ফেললো মানুষটা কেঁদেছে। নিজের সমস্ত অনুনয় মুহূর্তে গিলে ফেললো ও। স্বামীর এমন ক্ষতবিক্ষত চেহারা দেখে ভেতর ভেতর বুকে ধরফর শুরু হলো। কিন্তু স্বার্থ কারোর সাথে কথা না বলে সোজা চলে গেল ওপরে, ঠিক মিন্টোর ঘরের দিকটাই। ততক্ষণে রায়ান দরজা ধাক্কানো বন্ধ করে দিয়েছে। ডেকে ডেকে ক্লান্ত। মিন্টো ফেরেনি অফিস থেকে। রায়ান বালিশে মুখ গুজে উপুর হয়ে শুয়েছিল। মাথায় একটা নিবিড় হাত পড়ল তখনই। চমকে তাকাতেই চোখ দুটো কাঁপলো সহসা। আর্তনাদ করে ডাকলো, পাপা। তারপর এক ঝটকায় বাবার শক্ত বুকে ঝাঁপ দেয় রায়ান। ছোট বাচ্চা তো, হাউমাউ করে বলে, আমি বোর্ডিংয়ে যাব না পাপা, আমাকে প্লিজ কোথাও পাঠিও না। স্বার্থ ঢোক গিলল। ফের লাল চোখটা জলে ভরবে ভরবে ভাব, কিন্তু শ্বাস নিল সে। বুকে জোর আনলো। ও যে সিদ্ধান্ত নিয়েছে তাতে ওকে অটল থাকতে হবে। ছেলের মাথায় হাত বুলিয়ে মোলায়েম স্বরে ডাকলো, রায়ান মাই বয়, লিসেন টু মি। রায়ান মাথা তুলে চায়। দু হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ওর দু চোখের পানি মুছিয়ে দেয় স্বার্থ। আজলে পুড়ে রাখে মুখটা। খুব নরম সুরে বলে, তুমি কখনো দেখেছো আমার জন্য তোমার দিদান কারো কাছে বাজে কথা শুনেছে? কেউ কখনো এসে তাকে রুডলি বলেছে আমাকে সে ভালো শিক্ষা দেয়নি? রায়ান মাথা নাড়ল দুপাশে, বোঝালো না। বলল, সবাই তো তোমার খুব প্রশংসা করে পাপা, প্রাউড ফিল করে, তাহলে বাজে কথা কেন বলবে? এক্স্যাক্টলি মাই বয়। সবাই আমাকে নিয়ে প্রাউড ফিল করে কারণ আমি সেই অবধি নিজেকে পৌঁছাতে পেরেছি। কিন্তু তুমি আজ খেয়াল করেছো মনের আম্মু তোমার মাম্মামকে কত আজে বাজে কথা শোনালো তোমার জন্য? দেখেছো মাম্মাম কিভাবে মাথা নুইয়ে দাঁড়িয়েছিল? এভাবে নতজানু তো ক্রিমিনালরা হয়। তোমার মাম্মাম কি ক্রিমিনাল? না পাপা। তাহলে কেন কেউ তোমার মাম্মামকে কথা শোনাবে? তোমার জন্যে মাম্মামের দিকে কেউ আঙ্গুল তুলছে, রাগ দেখাচ্ছে, এটা তোমার ভালো লাগছে রায়ান? একটুও না। মাম্মামকে ভালোবাসো? খুবই ভালোবাসি। তাহলে মাম্মামকে ভালোও রাখতে হবে। আমি তো সবসময় থাকবো না, মাম্মামের দায়িত্ব তোমাকেও নিতে হবে। আর সেজন্য সবার আগে তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে পাপা। লেখাপড়ায় মন দিতে হবে। এরকম মারপিট করা যাবে না, এত ডানপিটে হওয়া যাবে না। তোমাকে পাঞ্চুয়াল হতে হবে পাপার মতো। রায়ান মাথা নিচু করলো। মামাম তোমাকে খুব বকে আমি জানি, কিন্তু কখনো কখনো বাবা মা ছেলে মেয়েদের ভালোর জন্য বকে। মামাম তোমার ভালো চাই। তুমি যখন ম্যাচ খেলে জিতে আসো মামাম খুশি হয় না? হয়। তাহলে একবার ভাবো, তুমি যখন লেখাপড়ায় ভালো করবে, পাপার মতো বা চাচুর মতো হবে, মামাম কত খুশি হবে তখন, কত সুন্দরভাবে হাসবে। তুমি সেই হাসি দেখতে চাও না? চাই পাপা। বোর্ডিং খারাপ কিছু না মাই বয়। এখানে আরো অনেক বাচ্চা আছে তোমার মতো, তোমার থেকে ছোটরাও থাকে। তুমি সেখানে কত বন্ধু পাবে ভেবে দেখেছো? অনেক কিছু শিখবে তুমি, সেই সাথে একটা গুড বয় হবে। আর গুড বয়দের কেউ কখনো বকে না। রায়ান ফের মাথা নুয়ে ভাবলো, ও ভালোভাবে পড়লে মাম্মাম খুশি হবে, হাসবে। আর ও অন্যায় কিছু করলে মাম্মাম দুঃখ পাবে। আজকের মতো মাথা নুয়ে থাকবে। মাম্মামের হাসি সুন্দর না?
হ্যাঁ, সুন্দর তো। রায়ান মুহূর্তে বলল, পাপা আমি যাব। তুষি দোনমনা করছিল ঘরের ভেতর আশা নিয়ে। স্বার্থর প্রতি সম্মান কিংবা ভয়ে পা চলছিল না চৌকাঠের এপাশে। জিভে ঠোঁট ভিজিয়ে পর্দা ঠেলবে, তক্ষুনি ওপাশ থেকে বেরিয়ে এলো স্বার্থ। ওর থেকেও সাথে রায়ানকে দেখে মেয়েটা অবাক হলো বেশি। কিছু বলার আগেই দুহাত বাড়িয়ে ওর কোমর জড়িয়ে ধরল রায়ান। থুতনি ঠেকিয়ে শুধালো, আমি তোমাকে খুব জ্বালাই তাই না মাম্মাম? তুষির বাঁধ ভেঙে গেল এবার। ধপ করে বসেই ছেলেটাকে বুকে টেনে নিল। হু হু করে কেঁদে ফেলল। আজ অনেক বছর পর। না পাপা, তুমি আমাকে জ্বালাও না, একটুও না। রায়ান মুখ তুলে আনে। পেলব হাতে মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলে, মাম্মাম তুমি কেঁদো না, রায়ান গুড বয় হয়ে যাবে। তুষি বিভ্রান্ত হয়ে স্বার্থর দিকে চাইল। একটু হাসলো মানুষটা। রায়ানের তালুর চুল নেড়ে দিয়ে বলল, ও নিজেই যেতে চাইছে। তুষি বিস্ময় নিয়ে ছেলেকে দেখলো আবার। ভেজা চোখে বলল, তুমি যেতে চাও রায়ান? রায়ান সানন্দে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি ওখানে অনেক বন্ধু পাবো, অনেক কিছু শিখবো। তারপর গুড বয় হয়ে ফিরে এলে তুমি আমাকে আর বকতে পারবে না। তুষি কি বলবে বুঝতে পারল না। নিস্তব্ধ বনে একবার ছেলে, পরের বার স্বার্থর দিকেই চেয়ে রইল শুধু। স্বার্থ বলল, যাও রায়ান, নিচে গিয়ে সবাইকে বলে এসো। রায়ান ছুটলো সাথে সাথে। তুষি বসে রইল, চেয়ে থাকলো ছেলের ওই দুরন্ত গতিপানে। সামনে তাকাতেই স্বার্থ হাত পাতলো উঠে আসার জন্য, তবে ধরল না তুষি, নিজেই দাঁড়ালো। অভিমান নিয়ে বলল, ছেলেটাকে দূরে পাঠাতে এমন উঠে পড়ে লেগেছেন কেন? ও গেলে তো সবচেয়ে বেশি কষ্ট আপনারই হবে। এই ছেলের জন্য আর বাচ্চা নিতে চাননি। বলেছিলেন রায়ান আপনার কোলে দ্বিতীয় বাবু দেখলে কষ্ট পাবে। তাহলে এখন এসব কি শুরু করলেন বলুন তো? তুষির দুই চোখে পানি বর্ষার মতো ঝরছে। কথায় তেজ দাও। স্বার্থ ওকে টেনে ঘরে নিয়ে গেল। একটা চেয়ার দেখিয়ে বলল, বসো। বসবো না। স্বার্থ অসূচক শব্দ করে বাহু ঠেলে নিজেই বসিয়ে দেয়। টেবিল থেকে পানির গ্লাস এনে বলে, খাও। তুষি মুখ ফিরিয়ে নিল। স্বার্থ সেই আগের মতো চিবুক ধরে ফেরালো নিজের দিকে। গ্লাসটা ঠোঁটে ধরতেই তুষি অতিষ্ঠ সুরে বলল, আমার তেষ্টা পাইনি, তাও খেতে হবে। ঝগড়া করতে করতে গলা শুকিয়ে গেলে কি করবে, খাও। মহা বিরক্ত হয়ে গ্লাসে এক চুমুক দিল তুষি। দুম করে সেটা রাখলো নিজের পাশে। কিছু বলবে এর আগেই স্বার্থ ফ্লোরে এক হাঁটু ভেঙে বসলো ওর সামনে। হাত দুটো ছুতেই তুষির সব রাগ শেষ। বরং শীতল চোখে চাইল সে। স্বার্থ স্ত্রীর দুহাতে ঠোঁট নামিয়ে চুমু দেয়। মাথা তুলে বলে, তুষি আমি এতটা সময় ধরে অনেক ভেবেছি, সত্যি অনেক প্রশ্রয় দিয়ে দিয়ে রায়ানকে বকে ফেলেছিলাম। এই বয়সে একটা ছেলের মাথা ফাটাতে ওর এক ফোঁটাও হাত কাঁপেনি। কারণ ও জানে ওর সাথে ওর পাপা আছে। আর এই সত্তাটাই ওর মধ্যে আমি বড় হতে দিতে চাই না। আমি চাই ও তেজি হোক, কিন্তু নমনীয় হোক। মানুষের প্রতি ওর মায়া হোক। ও পড়াশোনায় ভালো করুক। একটা প্রপার ডিসিপ্লিন দরকার ওর। আর সেজন্যে ওর আদরের পাশাপাশি শাসনও দরকার, যেটা আমি পারবো না। ওকে একটা থাপ্পড় মারাই আমি কতগুলো রাত ঘুমোতে পারিনি। আমি রুড হলে ও সেটা নিতে পারবে না। আবার অন্য কেউ আমার সামনে ওর ওপর রুড হবে, আমি সেটাও টলারেট করতে পারবো না। আমি যত সমস্যার মূল। তাই ভাবলাম এর চেয়ে ও আমার সীমানার বাইরে গিয়ে বড় হোক, একটা নিয়ম কানুনের মধ্যে থাকুক। বেড়ে উঠতে উঠতে ওর দুষ্টুমি, অমনোযোগী ব্যাপার স্যাপার সব চলে যাবে। তুষি বলল, এটাই একমাত্র কারণ, নাকি ওই মহিলা আমাকে এভাবে বলল বলে? স্বার্থ ফোঁস করে শ্বাস ফেলে হাসলো। দুটোই। উনি তোমাকে ওভাবে বলায় আমি নিতে পারিনি। তোমাকে আমার পরিবারের কেউ কিছু বললেই যেখানে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়, সেখানে একটা বাইরের লোক কেন ওসব বলবে, যেখানে তোমার কোনো দোষই নেই? রায়ান আজ যা কিছু তৈরি হয়েছে সেসব আমার জন্য, আমার প্রশ্রয়ের জন্য। আমি ভেবেছিলাম আমার নিজের বাবার থেকে আমি যা পাইনি সেসব আমি ওকে দুহাত ভরে দেব। আমার শৈশব নষ্ট হয়েছে, ওরটা হতে দেব না। ও দেখবে ভালো বাবা কাকে বলে। কিন্তু কি জানো, একটা সন্তানের পেছনে যেমন শাসনই মূল হয় না, তেমন আদরও না। সন্তানকে আদর্শভাবে মানুষ করতে আদর শাসন দুটোই প্রয়োজন। আমার শাসন অনেক বাজে হয়ে যায়। এক জ্বরে ছেলের জ্বর এসেছিল, আমার দ্বারা সম্ভব হবে না। আবার আমি তোমাকেও কিছু বলতে দেব না। তাই চাইছি ও বোর্ডিংয়ে থাকুক, আমার থেকে দূরে। কিন্তু সেখানে গিয়ে যদি উল্টো হয়, যদি স্কুলটা ভালো না হয়, আমি খোঁজ নিয়েছি। আমার চেনা কলিগের আত্মীয় আছেন, উনি ওখানকার ওয়ার্ডেন। রায়ান সব রকম ফ্যাসিলিটি পাবে। আর যদি ওকে কেউ মারে? ও স্বার্থর ছেলে ম্যাডাম, কে মারবে? সাহস কার? তুষির চোখ দুটো ফের ভিজে এলো। কিন্তু ওকে ছাড়া আমি থাকবো কি করে? আপনিই বা কি করে থাকবেন? আমরা পারবো তুষি, ছেলের ভালোর জন্য আমাদের পারতেই হবে। রায়ানের বোর্ডিং গাজীপুর।
গাজীপুরে। আজ ওর যাওয়ার কথা। বাড়িময় এ নিয়ে শোকের শেষ নেই। তুষি ব্যাগ গোছাতে গোছাতে ফোফাচ্ছে। তনিমা, রেহনুমা, ইউষা এদের কথা আর কি বলবো। কারো দিকে তাকানোর জো নেই যেন। স্বার্থ এসব আর নিতে পারছিল না, তাই একটা কড়া ঘোষণায় বলল, রায়ান যাওয়ার সময় ওর সামনে যদি কেউ কাঁদো, আমি ওকে বাড়িতে আনবই না, কাউকে ওখানে গিয়ে দেখাও করতে দেব না। তনিমা একটু রেগে রেগে বললেন, তো কান্না এলে মানুষ কি করবে? চোখে ঢুকিয়ে রাখো। রক্তের মতো বদমাইশ হয়েছিস। শওকত চুপ করে পত্রিকায় মুখ গুজে রইলেন। চেহারার দশা ভালো না। মন তো চায় স্বার্থকে যখন তখন মেরে গালটা ফাটাতে। তার রাজা মিয়াকে বাড়ি ছাড়া করছে। বাপের গায়ে এখন জোর নেই, তাই দামও নেই। অবশ্য দাম তো ছেলেটা কোনো কালেই দিত না। এখনো কথা বলে না, হয়তো আর কোনোদিনই বলবেই না। এক পরকীয়ার শাস্তি যে কত ভয়ানক শওকত তার জীবন দিয়ে হাড়ে হাড়ে বুঝেছেন। এখন সকাল ৮টা বাজে। ইতু ছাড়া গোটা বাড়ি সজাগ। ইতু উঠে 10টার পরে, রায়ান উঠত 12টায়। আজ চোখ কষলে কষলে উঠেছে, তৈরি হচ্ছে। মিন্তো জুতো মোজা সব পরিয়ে দিল, গলায় একটা টাই বেঁধে দিল ওর সাদা শার্টের ওপর। দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলল, অল দ্য বেস্ট ভাগ্নে, জীবনে তুমি খুব বড় হও। মামু, পাপা বলেছে বোর্ডিংয়ে অনেক বন্ধু পাবো। পাবো কি? অবশ্যই পাবে। আমার ভার্সিটির হলে একবার তোমাকে নিয়ে গেলাম না, আমার কত ফ্রেন্ডস ছিল দেখোনি? রায়ান ঘাড় নাড়ল। টাইটা হালকা ঢিলে করলে ভালো হতো, গলায় লাগছে। কিছুক্ষণ টানলো ও, তবে বলার আগেই মিন্টো ওর হাত ধরে বেরিয়ে এলো বাইরে। বসার ঘরে লাগেজ থেকে শুরু করে রায়ানের সব জিনিস হাজির। বাকি যা লাগবে ওখানে গিয়ে কিনে দেওয়া হবে। রায়ান এলো হাসি মুখে, তবে দেখলো কেউ হাসছে না। সাইফুল এগিয়ে এসে ওকে আদর করলেন, কপালে চুমু দিলেন। হাতে টাকা দিতে গেলে স্বার্থ দুপাশে মাথা নাড়ল, বোঝালো না দিতে। সাইফুল আজ কথা শুনলেন না, ওর পকেটে ভরে দিয়ে বললেন, চকলেট খেও না না ভাই। কিন্তু রায়ান আজ একটা কাজের কাজ করলো। টাকাটা পকেট থেকে বের করে ফের নানার হাতে দিয়ে বলল, টাকা নিতে নেই নানা ভাই, মাম্মাম বলেছে শুধু বড়দের দোয়া নিতে হয়। তুষির এত কান্না পেয়ে গেল এতে, ঠোঁটের গায়ে ঠোঁট টিপে ধরে চিবুক নুয়ে নিল অমনি। স্বার্থ এসে ছেলের গলার টাই ঢিলে করে দেয়। রায়ান উদ্দেল হয়ে তাকায় বাবার পানে। পাপা ঠিক বুঝলো ওর সমস্যা হচ্ছিল এটাতে। অয়ন লাগেজ তুলতে গেলে স্বার্থ বলল, তুই যাবি? এগিয়ে দেই। আমি যাচ্ছি, অতটা পথ তুই থাক, বিশ্রাম নে, কিছু লাগলে আমি তো জানাবো। ওকে। রায়ানকে সবাই চুমু দেয়, জড়িয়ে ধরে আদর করে করে কত কি বোঝায়। ইউষা তো পারছিল না হাত পা ছড়িয়ে কাঁদতে, শুধু স্বার্থর জন্যে কান্না চাপাতে গিয়ে নাকের ডগা ফুলছিল বারে বারে। এদিকে রায়ান বারবার আশেপাশে দেখছে, ইতু কোথাও নেই। জিজ্ঞেস করলো, মিমি ইতু কই? ইউষার খেয়াল এলো মাত্র, ও তো ঘুম, আমি ডেকে নিয়ে আসি। যেতে নিলেই আটকালো অয়ন। না, রায়ানকে যেতে দেখলে কেঁদে ভাসাবে, ওর সাথে যেতে চাইবে। আমি একসাথে দুটো বাচ্চা সামলাতে পারবো না। ইউষা ঠোঁট উল্টে বলল, তাই বলে রায়ান যাচ্ছে ও থাকবে না? তুষি বলল, ডেকো না, থাক, বাচ্চা মানুষ অনেক কষ্ট পাবে। মাথা নাড়ল ইউষা। এরপর সবাই রায়ানকে নিয়ে লনের দিকে এগোয়। তবে গাজীপুর মিন্টু, তুষি আর স্বার্থ যাবে। রায়ান মনে পড়েছে এমনভাবে বলল, মাম্মাম আমার ব্যাগটা দিয়েছিলে? না পাপা, রুমে পাইনি। রায়ান দাঁড়িয়ে যায়। কেন মাম্মাম? খাটের কোনায় ছিল, দেওয়ালের সাথে। তুমি দেখনি? ছিল না বাবা, আমি খুঁজে নিয়ে আসছি। কিছু বলার আগেই রায়ান উল্টো ঘুরে বাড়ির দিকে ছুটল। হাসনা সহ সবাই লনে। অন্তপুর ফাঁকা। নিজের ভয়ে ভয়ে থাকা সেই আসমার বিয়ে হয়ে গিয়েছে, নতুন একজন কাজের লোক রাখা হয়েছিল তারপর। তখন তিনি রান্নাঘরে ছিলেন। রায়ান দুরন্ত পায়ে নিজের ঘরের পথ ধরল, ছুটতে ছুটতে ঢুকলো। কিন্তু সত্যি ব্যাগটা জায়গা মতো নেই। রায়ান অস্থির হয়ে ফার্নিচারগুলো এপাশ ওপাশ দেখে। ব্যাগটা ওর পছন্দ, শখেরও। এই ব্যাগ দিয়ে বলে বাড়ি দিলে কখনো ফাঁকা যায়নি। খুঁজতে গিয়ে রায়ানের মেজাজ প্রায় খারাপ হয়ে যাচ্ছিল। তখনই পাওয়া গেল ওটা খাটের নিচে, তবে একদম ওই দিকে ঠেসে রাখা। এখানে আবার কে রাখলো? হাতে তুলে দাঁড়িয়ে শ্বাস ফেলতে ফেলতেই বিজয়ী হাসলো রায়ান। যাক, পেয়েছে। কামরা ছেড়ে বের হয়ে নিচে নামতে গিয়েও থামলো হঠাৎ। ঘাড় ভেঙে ইউষাদের ঘরের দিকে তাকালো, তারপর ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে আস্তে ধীরে দরজা ঠেলে ভেতরে এলো ছেলেটা। ইতু বিভোর হয়ে ঘুমোচ্ছে, ঠিক খাটের মাঝামাঝি, দুপাশে দুটো কোলবালিশ। দুই হাত গালের নিচে, কাত হয়ে শোয়া, পরনের জামা পেটে উঠে আছে। রায়ান কাছে এসে ওর জামা নামিয়ে দেয়, গায়ে কাঁথা টেনে রাখে। একটা চুমু দেবে ভেবে মাথা নামিয়েও ফেরত আনলো আবার। না, উঠে যায় যদি।
ও ফিরে আসতে নাই তখনই জেগে যায় ইতু। পেছন হতে উদ্বেল নিয়ে ডাকে, লায়ন ভাইয়া। চোখ খিচে দাঁড়িয়ে গেল রায়ান। এই রে, জেগেই গেল। ফিরল সে। ওর গায়ে নতুন জামা কাপড় দেখে ইতু ত্রস্ত নেমে এসে বলল, বাইরে যাচ্ছ? হ্যাঁ। কোথায় যাবে? বেড়াতে। আমাকে নেবে না? ওখানে ফোকলা দাতিরা যায় না, তাহলে ওদের দাঁত ভেঙে দেয়। ইতু ভয়ে নিজের মুখ চেপে ধরলো, আড়াল করলো দাঁত, চোখ বড় বড় করে বলল, সত্যি? এত খারাপ? মনে মনে হাসলো রায়ান। খুব কষ্ট হচ্ছিল ওর, খারাপও লাগছিল। ইতুটাকে রেখে ও থাকবে কি করে? তাও বলল, তুই আরেকটু ঘুমা, আমি যাই এখন। ইতু আবার বলল, লায়ন ভাই, কবে আসবে তুমি? কাল আসবো। আচ্ছা তাহলে যাও। ও শোনো শোনো। রায়ান ফের দাঁড়ালো। যেখানে যাচ্ছ সেটা কি সুন্দর জায়গা? হ্যাঁ, পাপা বলেছে খুব সুন্দর। ইতু কি যেন ভাবলো, তারপর ঝড়ের বেগে ছুটে গেল নিজের ডল হাউসের দিকে। ঝাঁকড়া বড় চুলের একটা মেয়ে পুতুল তুলে এনে বলল, লায়ন ভাই, ওকে নিয়ে যাবে? এইবার রায়ান কপাল কুঁচকে ফেলল। তোর পুতুল আমি নেব কেন? প্লিজ নিয়ে যাও না। ও আমার মেয়ে মিনি। আমি ওকে বলেছি গুলাবো, কিন্তু গুলাতে পারিনি। ও খুব লেগে আছে। তুমি ওকে গুলিয়ে আনো। রায়ান রেগে গেল। কিছু বলার আগেই ইতু খুব নিষ্পাপ মুখে বলল, লায়ন ভাই, আর কিছু চাইবো না, শুধু ওকে গুলাও পিচ। ওল তো দাঁতে পোকা নেই দেখো। নিচ থেকে বাড়ির লোক ডাকছিলেন, ব্যস্ততা খুব। রায়ান এই সময় ইতুপিতুর সাথে ঝামেলায় যেতে চাইল না। কান্না জুড়ে দিলে সবাই তো ওকেই বকবে, বলবে তুমি ওর ঘুম ভেঙেছো। রায়ান অনীহায় হাতে নিল পুতুলটা। ফেরার সময় মামুকে দিয়ে দেবে। বেরিয়ে আসতে আসতে ইতু পেছন পেছন আসছিল, বলছিল খুব হড়বড়িয়ে, ওকে কিন্তু মেলো না, তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করব। রায়ান থমকায়, ফিরে চায়, হেসে দেয় পরপর, বলে আচ্ছা করিস, যাই। দ্রুত পায়ে নামতে নিল রায়ান, আবার থামলো। ইতু এত তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতেও পারে না, উঠতে তো আরো আগেই পারে না। আজ নিজেই রায়ান পিঠ বাড়িয়ে বসলো ওর সামনে, বলল, ওঠ। ইতু খুশি হয়ে গেল, দুহাতে জড়িয়ে ধরলো গলা। এক হাতে ব্যাট পুতুল, আরেক হাত দিয়ে ইতুকে আগলে নিচে নামলো রায়ান। বাইরে এসে রায়ান সবার থেকে বিদায় নিল। এরপর মা বাবার সাথে উঠে বসলো গাড়িতে। জানালা থেকে চেয়ে হাত নেড়ে বাই বাই বলল সকলকে। ইতু একই সাথে দু হাত নাড়ল, উচ্ছ্বাসিত হয়ে বলল, লায়ন ভাই, মিনিকে নিয়ে তাড়াতাড়ি এসো, ওল বিয়ে দিতে হবে। রায়ান নাক কুঁচকে চসূচক শব্দ করে বলল, বেশি কথা বলিস না, ফোকলা দাঁত খুলে যাবে। ইতুর হাসিটা দপ করে বন্ধ হয়ে যায়। অভিমানে নামিয়ে নেয় টাটা দিতে থাকা দুই হাত। রায়ান মজা পেয়ে হেসে ফেলল তাতে। কিন্তু গাড়ির ইঞ্জিন চালু হতেই নারীমহল আর চোখের পানি আটকে রাখতে পারলেন না, হাউমাউ করে কেঁদে উঠলেন। ইতু বেশ ঘাবড়ে গেল, সবাই একসাথে কাঁদায়, নিজেও ভ্যা করে কেঁদে ফেলল অমনি। গাড়ি তখন গেট পেরিয়ে গেছে। অয়ন তাড়াহুড়ো করে কোলে তুলল মেয়েকে, গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে ভেতরে যেতে নিল। দেখলো ইউষাও হেসকি তুলে কাঁদছে। অয়ন পোড়া শ্বাস টানে। সবার মধ্যে আচমকা এসে ইউষার কোনোই ধরে কোথাও টেনে নিয়ে যায়। মেয়েটা প্রশ্ন করেনি, কাঁদছিল তবে। অয়ন ওকে আর ইতুকে নিয়ে বাড়ির পেছনের পথ ধরল, সেই পুলের দিকটায়, স্বচ্ছ টলটলে জল, যেখানে ইতুকে আসতেই দেয়া হয় না। সেখানটা দেখে ইতুর চোখ দুটো আনন্দে জ্বলে ওঠে, কান্না ভুলে যায়। তড়িৎ বাবার কোল থেকে নেমে ছুটে যায় সে। ইউষা নাক টানতে টানতে চারপাশ দেখলো, চোখ মুছে বলল, এখানে এলাম কেন? অয়ন কথা বলে না। টাকনু থেকে প্যান্ট একটু উপরে ভাঁজ করে আচমকা পুলের মধ্যে পা ডুবিয়ে বসে পড়ে। ইউষা চমকালো কিছু, বড় বড় চোখ দুটোই চেয়ে অয়ন পাশের জায়গা দেখালো। ইউষার ভালো লাগছিল না, বসলো তাও। সুতির কফি রঙের শাড়িটা মুহূর্তে নিচ থেকে ভিজে ডুবুডুবু হলো। ওর মলিন মুখে চেয়ে অয়ন বলল, এত দুঃখ পাওয়ার কি আছে ইউষা? রায়ান তো প্রায়ই আসবে, ছুটিতে আসবে, আমরাও যাব। তাহলে? তাও চোখের সামনে থাকা আর এভাবে দূরে থাকা কেমন না? তুমি বুঝবে না, বাচ্চাটাকে তো ওর মায়ের আগে আমিই কোলে নিয়েছিলাম। আচ্ছা কষ্ট পেও না, প্রতি সপ্তাহে গিয়ে দেখা করিয়ে আনবো। ইউষা ভ্রুকুচকে চাইল, মজা করছো? তুমি যা ব্যস্ত, কিভাবে যাবে? বউয়ের খুশির জন্য সময় বের করতে না পারলে কেমন স্বামী হলাম? ইউষার চেহারায় আলো ফিরল, লজ্জা পেল একটু। দুটো গালের ফেঁপে ওঠা দেখেই স্বস্তির শ্বাস ফেলে হাসলো অয়ন। চিবুকে আঙ্গুল রেখে বলল,
এই তো আমার বউ এভাবেই হাসবে, তাকে মুখ কালোতে একদম মানায় না। ইউষা ওর বাহুতে হাত ঢুকিয়ে কাঁধে মাথা রাখলো, জলের ভেতর পা নাড়তে নাড়তে বলল, জানো এই পুলের সাথে আমার অনেক স্মৃতি আছে। কিরকম? তুমি যখন আমাকে ভালোবাসতে না তখন আমি এখানে বসে বসে কাঁদতাম। অয়নের খারাপ লাগলো শুনে, মেয়েটা ওর সামনে কত কষ্ট পেয়েছিল অথচ ও বুঝতেও পারেনি। পরপর ঠোঁট টেনে হাসলো ও, একটু নুয়ে ওভাবেই ইউষার চুলে চুমু খেয়ে বলল, কিন্তু এখন যে খুব ভালোবাসি তাহলে? ইউষা উচ্ছল চিত্তে বলল, তাহলে আর কি, আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী। ইতু অদূরে একটা প্রজাপতির সাথে খেলছিল, বাবা মাকে এমন কাছাকাছি দেখে সব ফেলে ছুটে এলো অমনি, মাম্মা বাপি। ওর এমন চিৎকারে ইউষা মাথা তুলল অয়নের কাঁধ থেকে, দীর্ঘশ্বাস ফেলে বলল, ওই আসছেন। ইতু দৌড়ে এসে পেছন থেকে বাবার গলায় ঝুলে পড়ল। অয়ন হেসে আঁকড়ে ধরল ওর দুই হাত, গালে চুমু দিয়ে ডাকলো, আমার মা। তারপর অন্য হাত দিয়ে ইউষার কাঁধ পেঁচালো, ওর গালেও একই রকম চুমু দিয়ে বলল, আমার স্ত্রী, মাই লিটল চেরি। ইউষা কানে চুল গুছতে গুছতে হাসলো নিঃশব্দে, তবে লাফিয়ে চড়িয়ে খিলখিল করে হেসে উঠল ইতু। বাবা মায়ের এমন সুন্দর দৃশ্যে খুব আনন্দ পায় সে। মেয়ের উচ্ছ্বাসে হাসলো অয়ন, ইউষাও। ওদের তিনজনকে দেখে বোঝা গেল ভাঙা মন নিয়েও কখনো সখনো কারো শুরু করা সংসারের সমাপ্তিটা সুখের গল্পে মোড়া হয়। সাথে উল্টো পাশের মানুষ সঠিক হলে অতীতের ব্যথা ভুলেও ভালো থাকা যায়। প্রায় 10 একর জায়গা জুড়ে বোর্ডিংয়ের ক্যাম্পাস অবস্থিত। একটা 4তলা ক্রিম রঙের একাডেমিক ভবন, বড় কাচের জানালা, লম্বা গাছের সারি দিয়ে ঘেরা মাঠ, সাথে আবাসিক সুবিধাও আছে। মূলত জাপানের শিক্ষা দর্শন অনুসরণ করে স্কুলটি পরিচালিত হয়। সামনে জাতীয় পতাকা ও অ্যাসেম্বলি গ্রাউন্ড। মাঠের একপাশে বাস্কেটবল কোর্টটা দেখেই রায়ানের দুই চোখ চকচক করে উঠল। অন্য পাশে বিশাল খেলার মাঠ, হোস্টেল ভবন এক পাশে, যেখানে ছেলে মেয়েদের আলাদা আলাদা থাকার জায়গা। ও মুগ্ধ হয়ে দেখলো চারিপাশ। বিশাল লাগেজটা ওর নির্ধারিত রুমে ড্রাইভার তুলে দিয়ে আসছেন। মাঠে কয়েকটা বাচ্চারা খেলছিল। রায়ান ফিরল পাপার দিকে, স্বার্থ বলল, যাও। অমনি হাতের ব্যাট রেখে পাখির মতো ছুটল রায়ান। তুষি এতক্ষণে স্বস্তির শ্বাস ফেল, ছেলে খেলছে, ছুটছে, যাক, মানিয়ে নিতে অসুবিধে হবে না। রায়ান কিছুক্ষণ খেলে ফিরে এলো, হাঁপাতে হাঁপাতে দাঁড়াতেই পানির বোতলের ছিপি খুলে দিল তুষি। স্বার্থ রুমাল বের করে রায়ানের ঘাম মুছে দেয়। তুষি ফোঁস করে শ্বাস ফেলে। স্বার্থর হাতে ওর সেই নকশা করে দেয়া রুমাল, আর এটা নিয়ে লোকটা ওকে একসময় কি যে বোকা বানিয়েছে। বিয়ের 3 বছর অবধি তুষি ধরতেই পারেনি রুমালটা স্বার্থর কাছে ছিল। যেদিন দেখলো আকাশ থেকে পড়লো, স্বার্থ ধরা পড়াই বোকার মতো একটু হাসলো শুধু, কোনো জবাবদিহি করলো না, সাফাইটাও গাইল না। রুমাল ফের পকেটে ভরে থানায় চলে গেল। ওর ধ্যান ভাঙলো মিন্টুর কথায়, চলো ভাগ্নে, তোমার রুম সেট, এবার তাহলে তুলে দিয়ে আসি। রায়ান মাথা ঝাঁকায়, হাতের উল্টো দিক দিয়ে ভেজা ঠোঁটটা ডলে মুছে হাঁটা ধরে জলদি। হঠাৎ থেমে চাইতেই স্বার্থ এগিয়ে দেয় ব্যাট। রায়ান হাসলো, পাপা ওর সব খেয়াল রাখে। মিন্টু আর মায়ের সাথে সে উপরে চলে গেলেও হোস্টেলের মেন গেট অবধি এসে থেমে রইল স্বার্থ। বড় করে শ্বাস নিল ঝকঝকে দেয়ালগুলো দেখে। একটু পরেই তুষি নেমে এসে বলল, কি হলো, এলেন না যে? ভালো লাগছে না। তুষির চোখ ভিজে এলো মুহূর্তে। তাহলে কেন দিলেন? ওর ভালোর জন্যে। এখন থাকতে পারবেন তো ছেলে ছাড়া? স্বার্থ পাশ ফিরে চায়, ভ্রু কুঁচকে বলে, কাঁদছো কেন? জানি না, খুব কান্না পাচ্ছে। সারা পথ তো ঠিক ছিলে। ওটা তো আপনার ভয়ে, মাকে যেই ঝাড়ি দিলেন। স্বার্থ হেসে ফেলল, হাত বাড়ালো লম্বা করে, বুকে এসে কাঁদো তাহলে। তুষি বুকে এলেও সামলালো নিজেকে, পরপর বলল, রায়ানের রুম সুন্দর হয়েছে, আলো বাতাস আসবে। স্বার্থ প্রতাপ সমেত বলল, তুষি আমি কাল এসে সব দেখে গেছি, আমার ছেলের জন্য বেস্টটা রাখবো আমি, এটা নিশ্চয়ই জানো। রায়ানের ঘর দোতলায়। করিডোরের রেলিং থেকে নিচে তাকিয়ে ডাকলো, মাম্মাম পাপা। ওরা মুখ তুলে চাইলো, হাসলো সাথে সাথে। রায়ান হাত নেড়ে বলল, ওপরে অনেক বড় ইনডোর প্লেগ্রাউন্ড আছে, আমি এখানে সারাদিন খেলবো। না না, পড়বো। স্বার্থ হাসে, তুষির পানে চায়। রায়ান বলে, আমি এখন রুমে যাব, তোমরা বাসায় যাও, সন্ধ্যা হয়ে যাবে। দুজন মাথা নাড়ল, আর রায়ান ছুটল কোনো দিকে। স্বার্থ ফোঁস করে শ্বাস ফেলে তুষিকে বুকের সাথে আঁকড়ে ধরল আরেকটু। মেয়েটা ফোফা
পাচ্ছে, কাঁদছে ঠিকই। মিন্তো নেমে এলো তখনই, দুহাত ঝেড়ে বলল, তুষিপু কেঁদো না, রায়ান মজাতেই আছে, আমাকেও কেমন ঠেলে ঠুলে পাঠালো দেখো। তুষি শান্তি পায়, মাথা নাড়ে। মিন্তো বলে, আমি একটু আসছি, ভাগ্নেকে কিছু খাবার দিয়ে যাই, বাচ্চাটা আলু ছাড়া তো থাকতেই পারে না। বলতে বলতে চলেও গেল সে। স্বার্থ তখনও চেয়ে রইল ওপরে রায়ানের ছুটে যাওয়া পথটায়। মনে মনে ভাবল, দোয়া করি বাবা, যে জন্য তোমাকে দিয়ে গেলাম তা যেন পূরণ হয়, মানুষের মতো মানুষ হও। সেদিন যেমন তোমার জন্যে তোমার মায়ের দিকে মানুষ আঙ্গুল তুলেছিল, এরপর যেন তোমার জন্যই সবাই তোমার মাকে বাহবা দিতে পারে। তুষি তখনই ভেজা গলায় বলল, ছেলেটাকে ছাড়া আমি এখন কিভাবে থাকবো, আমার খুব একা একা লাগবে। স্বার্থ দুষ্টুমি করে ফিসফিস করলো, তাহলে চলো আরেকটা নিয়ে নিই। আপনি তো চাইলেন না। এখন চাইলাম তো। এখন আমার বয়স হয়েছে না? হয়েছে মনে তো হয় না, এখনো দেখতে আমাকে সিডিউস করার মতোই আছো। বলতে বলতে তুষির মুখ হতে কোমর অব্দি স্বার্থ নজর বুলিয়ে আনলো। মেয়েটা মৃদুস্বরে আর্তনাদ করলো, ইয়া আল্লাহ, কি সব কথাবার্তা! ভালোবাসার কোনো বয়স নেই তুষি, বলো আবার মা হতে চাও? তুষি মুখ গোছ করে বলল, কিভাবে জিজ্ঞেস করছে দেখো, যেন হ্যাঁ বললে এখনই এনে দিতে পারবেন। তা হয়তো পারবো না, তবে প্রসেসিং তো শুরু করাই যায়। আমার বয়স বাড়লেও ডিএনএতে এখনো একই রকম জোর। তুষি অমনি ওর বাহুতে একটা ঘুষি মারলো, চাপা কণ্ঠে বলল, ছি বিটকেল একটা। স্বার্থ শব্দহীন হাসে, লজ্জায় রাঙা হয়ে থাকা স্ত্রীকে আড়াল করতে বাহুতে টেনে নেয়, পেশিবহুল দুই হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে রাখে। তুষি সেখানে মিশে থেকেই সুখ নিয়ে হাসে। বিড়বিড় করলো মিনমিন করে, আপনি কিন্তু সত্যিই একটা বিটকেল। স্বার্থ বুক ভরে দম নিয়ে বলল, আর তুমি তুষি, আমার তুষি। আর তুষি মুখ তুলে বলল, আর আপনার এই চোর। স্বার্থ হেসে ফেলল, স্ত্রীর নাকে নাক ঠুকে বলল, ঠিক তাই। আর আমি আমার এই চোরটাকে ভীষণ ভালোবাসি। তুষি তার চেয়েও প্রশান্তি নিয়ে বলল, আমিও বাসি। আমাকে জেলে আটকাতে গিয়ে ভালোবাসায় আটকে ফেলা বিটকেলটাকে আমিও খুব ভালোবাসি। এখানকার ছেলেপেলে ভালো, মিশুকে। রায়ানকে দেখেই কেমন খেলতে ডাকছে, মিশতে আসছে। রায়ানের ঘর সাজানোই ছিল, ও দৌড়ে এলো টেবিলের ওপর ব্যাটটা রাখতে। এত ছোটাছুটিতে এটাকে আর বয়ে বেড়ানো যাচ্ছে না, কিন্তু রাখতে গিয়ে পড়ে গেল নিচে। রায়ান অসূচক শব্দ করে ব্যাট আবার তুলতে গেল, হাতে নিতেই হঠাৎ চোখ পড়ল সেটার গায়ে। ব্যাটের একদম নিচের অংশে মার্কার দিয়ে কোটি কোটি করে লেখা, রায়ান ইতু। এটা যে ইতুর কাজ বুঝলো রায়ান, ওর বইপত্রেও এসব লিখে রাখে, কত মার খায় তাও কাজ হয় না। এজন্যই ব্যাট খাটের নিচে পেয়েছিল তখন। রায়ানের এতে রাগ হওয়ার কথা, ব্যাটে হাত দিলে যে ওর মেজাজ খারাপ হয়, কিন্তু কেন যেন হেসে ফেললো আজ। ব্যাটটা কাঁধে তুলে চুল ঠেললো। তৎক্ষণাৎ মনে পড়লো ইতুর পুতুলের কথা, এটাকে তো মামুর কাছে দেয়া হলো না। প্যান্টের লম্বা পকেট হাতিয়ে ছোট সাইজের পুতুলটা বার করে টেবিলে রাখলো রায়ান। কপাল কুঁচকে বলল, ফোকলা দাতি, আমার ব্যাটে আঁকা কি করা? দাঁড়া, ফিরবো আমি তোর কান মলে দিতে। রায়ান তো ফিরবে, কিন্তু ইতু একই রকম থাকবে কিনা কে জানে। সমাপ্ত। কাছে আসা মৌসুম গল্পের সমাপ্ত হলো আজ। গল্পটা কার কেমন লাগলো বলে যাবেন। আল্লাহ হাফেজ।